আগের দিন যেটা আমরা পড়েছি শেষ অবধি সেটা হচ্ছে অ্যানথ্রোপোফোর সম্পর্কে। দেখো আগের স্লাইডটাতে আমরা পড়েছি, আগের দিন যে ভিডিওটা আপলোড করা হয়েছিল সেটা। আজকে আসছি তার পরবর্তী যে ঘটনা রয়েছে সেটা। দেখো কিছু উদ্ভিদের ক্ষেত্রে আরো একটা ব্যতিক্রমী ঘটনা দেখতে পাওয়া যায়, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় মনস্টেরিয়াস ডেভেলপমেন্ট। এটা কি জিনিস? সেটা হচ্ছে দৈত্যাকার বৃদ্ধি। জেনারেলি যে কোনো একটা উদ্ভিদের ক্ষেত্রে যখনই কোনো একটা স্টেম, কোনো একটা গাছের ডালের শেষ প্রান্তে ফুল হয়, সেই দিক থেকে গাছটা কিন্তু আর কখনোই বাড়ে না। কিন্তু কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যেমন জংলি গোলাপ, তার ক্ষেত্রে দেখা যায় যে সেই উদ্ভিদটা যেখানে ফুল তৈরি হয়, সেই ফুলের মাঝখান থেকে আবার ফার্দার এই ব্রাঞ্চটা গ্রো করতে পারে। এটা একটা পুরোপুরি ব্যতিক্রমী ঘটনা। তো এইরকম উদ্ভিদ যেটা রয়েছে, এই ধরনের যে বৈশিষ্ট্যটা, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে মনস্টেরিয়াস ডেভেলপমেন্ট। যে উদ্ভিদটার যে কোনো সময় কোনো গাছের ডালের অগ্রপ্রান্তে ফুল ফুটলে সেখান থেকে আর জেনারেলি গাছের ডালটা বাড়ে না, কিন্তু এক্ষেত্রে একটা ব্যতিক্রমী ঘটনা, সেখানে গাছের ডালটা বাড়ছে। ঠিক আছে, বেশ। এবার আমরা চলে আসছি দেখো পরবর্তী ঘটনা, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে পলিনেশন। পলিনেশন কথাটা বলতে যেটা বোঝানো হয় আমরা জানি, সেটা হচ্ছে পরাগযোগ। পরাগযোগ জিনিসটা কি? সেটা হচ্ছে যে বিভিন্ন যে ফুলগুলো রয়েছে, সেই ফুলের মধ্যে যে পরাগরেণু সৃষ্টি হচ্ছে, সেটা বিভিন্ন বাহক, সেটা অজৈব হতে পারে অথবা জৈব বাহক হতে পারে, তাদের মাধ্যমে যখন একটা গাছ থেকে পরাগরেণু অন্য গাছেতে যাচ্ছে, সেই পদ্ধতিটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে পলিনেশন। অর্থাৎ যে পদ্ধতিতে উদ্ভিদের ক্ষেত্রে স্পার্ম, যেটা শুক্রাণু কোষ বলা হচ্ছে, সেটা ওভা ডিম্বাণুর দিকেতে যাচ্ছে, তার যে মাধ্যমটা বা তার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকেই আমরা যেটা বলি সেটাই হচ্ছে পলিনেশন। এবং দেখবে বিভিন্ন ধরনের জীব একে সহায়তা করে, যেমন বিভিন্ন ধরনের পতঙ্গ একে সহায়তা করতে পারে, কখনো দেখো পাখি সহায়তা করে, কোনো কোনো ক্ষেত্রে শামুকও আবার পরাগযোগে সহায়তা করে থাকে। এবার যখনই আমরা পলিনেশন সম্পর্কে পড়তে যাব, পরাগযোগ সম্পর্কে পড়তে যাব, সবার প্রথমেই আসছে দেখো টাইপস অফ পলিনেশন, অর্থাৎ পরাগযোগের প্রকারভেদ, কত রকমের পরাগযোগ দেখতে পারি। তো খুব সিম্পলি বলতে গেলে পরাগযোগ দেখবে দু রকম প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে সেলফ পলিনেশন, যেটাকে বলা হচ্ছে স্বপরাগযোগ, আর একটা হচ্ছে ক্রস পলিনেশন, যে ঘটনাটাকে বলা হয় ইতর পরাগযোগ। এবার জিনিসটা কি? সেটা হচ্ছে যদি কোনো সময় দেখতে পাওয়া যায় যে কোনো একটা গাছে, ধরো এখানে একটা গাছ রয়েছে, এই গাছটার ফুলের মধ্যে যে পরাগরেণুটা তৈরি হয়েছে, সেই পরাগরেণুটা যদি ওই গাছেরই, ওই ফুলটারই গর্ভমুণ্ডের ওপরে এসে পড়ে, অর্থাৎ যেখানে পোলেন গ্রেনটা তৈরি হয়েছে সেম ফুলেই এসে ওই পোলেন গ্রেনটা পড়ছে, তাহলে সেক্ষেত্রে এটাকে বলা যায় যেটা, সেটা হচ্ছে স্বপরাগযোগ। এবার স্বপরাগযোগের ক্ষেত্রে এমন নয় যে পোলেন গ্রেন বা পরাগরেণুটা ওই ফুলেতেই পড়তে হবে। এমনও হতে পারে যে হয়তো দেখা গেল যে সেটা কোনো একটা গাছের একটা কোনো ফুল থেকে পোলেন গ্রেন বা পরাগরেণু তৈরি হয়েছে, তৈরি হওয়ার পর সেটা সেই ফুলেই না পড়ে ওই গাছেরই অন্য কোনো ফুলেতে গিয়ে পড়েছে, তাহলে সেক্ষেত্রেও সেই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে স্বপরাগযোগ। তার মানে অ্যাকচুয়ালি দেখো কোন একটা উদ্ভিদের নিজের মধ্যেই যদি পরাগরেণুর আদান প্রদান হয়, অর্থাৎ সেটা সেম ফুলই হতে পারে বা ওই গাছের অন্য কোনো ফুলের হতে পারে, তখনই সেটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে সেলফ পলিনেশন। কিন্তু দুটো ঘটনা আলাদা, যে পরাগরেণুটা গিয়ে সেই ফুলেই পড়া, এটা একটা আলাদা জিনিস, আর ওই গাছেরই অন্য কোনো ফুলে গিয়ে পড়া, দুটো আলাদা জিনিস। তাহলে যদি কোনো সময় পরাগরেণুটা সেই ফুলেতেই এসে পড়ে, তখন সেটাকে বলা হয় অটোগ্যামি। আর যদি কোনো সময় দেখা যায় যে পরাগরেণুটা ওই গাছেরই অন্য কোনো ফুলে গিয়ে পড়লো, তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে গেইটেনোগ্যামি। এবার তাহলে এই ঘটনাটা কি বলা হচ্ছে যেটা সেলফ পলিনেশন। তাহলে ক্রস পলিনেশন কি জিনিস? ক্রস পলিনেশন হচ্ছে যে কোনো একটা উদ্ভিদের ফুল থেকে পরাগরেণুটা যদি সমপ্রজাতির অন্য উদ্ভিদের, অর্থাৎ উদ্ভিদটাই দেখো অন্য, যদি সেখানে স্থানান্তরিত হয় পরাগরেণু, তখনই সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ। অর্থাৎ দেখো দুটো সমপ্রজাতির গাছ, মানে এমন কিন্তু নয় যে আম গাছ থেকে পরাগরেণু জাম গাছেতে যাচ্ছে, সেটা যদি চলেও যায় কোনোদিনও সেখানে পলিনেশন হবে না, কারণ দুজনকার ক্রোমোজোম নাম্বার আলাদা। আম গাছের ক্ষেত্রে তার ক্রোমোজোম নাম্বার যায়, জাম গাছের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার কখনোই সেম নয়। তাহলে যেহেতু দুটো ডিফার করবে, সেজন্য সেখান থেকে ফার্দার কিন্তু জাইগোট তৈরি হবে না। এবার
যদি দুটো উদ্ভিদ কিছুটা কাছাকাছি গোত্রভুক্ত হয়, ক্রোমোজোম নাম্বারের কিছুটা মিল থাকে, কাছাকাছি ক্রোমোজোম নাম্বারে হয়, তাহলে অনেক সময় সেখান থেকে জীব তৈরি হতে পারে। তখন সেই ঘটনাটাকে বলা হয় হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। সেক্ষেত্রে উদ্ভিদটা তৈরি হয়, কিন্তু উদ্ভিদটা তৈরি হলেও তার পরবর্তী যে বংশ বিস্তার, সেই প্রক্রিয়াটা কিন্তু সুনিশ্চিত নয়। কখনো কখনো তারা ফার্দার অন্য উদ্ভিদ তৈরি করতেও পারে, নাও করতে পারে। ঠিক আছে, এবার দেখো যে পলিনেশনের তাহলে স্বাভাবিক যে নিয়ম, সেখানে দু রকম, একটা হচ্ছে স্বপরাগযোগ, একটা ইতর পরাগযোগ। একটা হচ্ছে সেলফ পলিনেশন, একটা ক্রস পলিনেশন। অর্থাৎ দেখো সেলফ পলিনেশন, ক্রস পলিনেশনের গোটা ব্যাপারটা হচ্ছে গাছের মধ্যে যদি একটা গাছের মধ্যেই পরাগযোগ হয়, সেটা সেম ফুলে হোক বা ওই গাছেরই অন্য ফুলে হোক, সেটা সেলফ পলিনেশন। আর যদি দেখা যায় যে কোনো একটা গাছ থেকে পরাগরেণু অপর কোনো একটা গাছেতে চলে গেল, তখন সেটাকে বলা হয় ক্রস পলিনেশন বা বলা হয় অ্যালোগ্যামি বা জেনোগ্যামি। ঠিক আছে, এবার এখানে তো দেখো নিচেতেও একটা ছবি দেখানো হয়েছে, কোন একটা ফুল থেকে পরাগরেণুটা ওই ফুলেই এসে পড়ছে, তাহলে অটোগ্যামি। যদি এক গাছেরই দেখা যাচ্ছে ওই ফুল থেকে পরাগরেণুটা এসে অন্য কোনো একটা ফুলেতে এসে পড়েছে, তাহলে সেটা হচ্ছে গেইটেনোগ্যামি। যদি দুটো সমপ্রজাতির উদ্ভিদ হয়, একটা থেকে পরাগরেণুটা গিয়ে সমপ্রজাতির অন্য উদ্ভিদের উপরে গিয়ে পড়ছে, তখন এইটাকে অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা হচ্ছে ক্রস পলিনেশন। তাহলে অটোগ্যামি, গেইটেনোগ্যামি, অ্যালোগ্যামি, বুঝা গেছে? আর অনেক সময় কি হয়, আমরা নিজেদের পছন্দ মতো উদ্ভিদ তৈরি করার জন্য হাইব্রিডাইজ করি, এবং সেই ক্ষেত্রে নিজেরা দেখো আর্টিফিশিয়ালি অনেক সময় ফুলের পরাগরেণু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। যেটা দেখবে পড়েছো যে গ্রেগার জোহান মেন্ডেল জেনেটিক্সের পরীক্ষার জন্য এই ধরনের হাইব্রিডাইজেশন পদ্ধতির কথা তিনি উল্লেখ করেন এবং সেই ধরনের কাজ কিন্তু তিনি করেছিলেন। এবার চলে আসছি প্রথমেই সেলফ পলিনেশন অর্থাৎ স্বপরাগযোগ, যে ঘটনাটাকে বলছি। এবার দেখো বেশ কিছু উদ্ভিদ আছে যে উদ্ভিদগুলোর মধ্যে স্বপরাগযোগ ঘটনাটা দেখতে পাওয়া যায়। এবার দেখো স্বপরাগযোগে সবার প্রথম ক্রাইটেরিয়া যেটা হয় যে ম্যাক্সিমাম উদ্ভিদ যারা স্বপরাগযোগ দেখায় তাদের ক্ষেত্রে সবাই কিন্তু বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, সবাই কিন্তু উভয় লিঙ্গ ফুল হয়, এবং তাদের অ্যাকচুয়ালি পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র অর্থাৎ অ্যান্ড্রোইসিয়াম এবং গাইনোইসিয়াম সেম টাইমে ম্যাচিওর করে, দুটোই পরিণতি সমান টাইমে হয়। কারণ স্পার্ম এবং ওভার তাদের লাইফ স্প্যান দেখবে আগেও বলেছি খুব কম হয়, 2 থেকে 3 দিন। তাহলে সেম টাইমে যদি দুটোই তৈরি না হয়, দুটোই ম্যাচিওর না হয়, তাহলে কখনোই কিন্তু দেখো সেলফ পলিনেশন হওয়ার সম্ভাবনা সেখানে থাকছে না। তাহলে সেটাই হচ্ছে প্রথম। এবার দেখো সবার ফার্স্ট যে প্রপার্টি সেটা হচ্ছে অটোগ্যামি, অর্থাৎ যে ফুল থেকে পরাগরেণু সেই ফুলেতেই গিয়ে অ্যাকচুয়ালি পড়ছে, তাহলে সেটা হচ্ছে অটোগ্যামি। তাহলে এখানে দেখো দেখিয়েছে যে উদ্ভিদ যেটা রয়েছে সেইটা যে ফুলটা, তারই থেকে দেখো যে পোলেন গ্রেন তৈরি হয়েছে, সেটা ওই ফুলেরই গর্ভমুণ্ড বা স্টিগমা যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে, সেখানে থেকেই ওটা সঞ্চারিত হচ্ছে। তাহলে এটা কি অটোগ্যামি, এই বৈশিষ্ট্যটাকেই বলা হচ্ছে। এবার দেখো অটোগ্যামি এই বৈশিষ্ট্যটা দেখাতে গেলে যে কোনো একটা উদ্ভিদের কিছু বিশেষত্ব থাকতে হবে। তখন প্রথম যে বিশেষত্ব, যে অটোগ্যামি প্রপার্টিটা দেখার জন্য কিছু কিছু উদ্ভিদের মধ্যে বিশেষ কিছু অ্যাডাপ্টেশন দেখায়। সেই অ্যাডাপ্টেশন কি? প্রথম জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে হোমোগ্যামি, অর্থাৎ যেটা একটু আগেই বললাম যে উদ্ভিদগুলোর ক্ষেত্রে, যেমন সন্ধ্যা মালতীর ক্ষেত্রে বা নয়নতারা উদ্ভিদের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় যে তাদের পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র, অ্যান্ড্রোইসিয়াম এবং গাইনোইসিয়াম সেম টাইমে ম্যাচিওর হয়। তাহলে কি হবে, স্পার্ম এবং ওভা দুটোই কিন্তু একই সঙ্গে তৈরি হচ্ছে। তাহলে সেই কথাটাই এখানে বলা হচ্ছে, দেখো যেটাই বলছে অটোগ্যামি। সেকেন্ড প্রপার্টি সেটা হচ্ছে ক্লিস্টোগ্যামি। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রপার্টি এবং পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে এটা বুঝবে এবং পড়বে। ক্লিস্টোগ্যামি কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা যাতে অটোগ্যামি হয়, যাতে একদম ওই ফুলের মধ্যেই পরাগযোগটা ঘটে, তার জন্য সেই ফুলগুলোর মধ্যে একটা বিশেষত্ব দেখতে পাওয়া যায়। কিরকম বিশেষত্ব? যে সেই উদ্ভিদগুলো যখন ফুলটা সৃষ্টি হয় তখন ফুলের অ্যাকচুয়ালি বৃতি দলমণ্ডল মানে ক্যালিক্স, করোলা এগুলো খোলে না। প্রথম অ্যাকচুয়ালি ফুলটার মধ্যেতে যখন অ্যান্ড্রোইসিয়াম, গাইনোইসিয়াম, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র পুরোপুরি ম্যাচিওর হয়, সেখানেতে পরাগরেণু যেটা রয়েছে পোলেন গ্রেন, সেটা অ্যাকচুয়ালি গর্ভমুণ্ড বা স্টিগমাতে সেটা উপরেতে আসে, এবং আসার পর পলিনেশন হয়, ফার্টিলাইজেশন হলো, তারপর পরাগযোগের পর অ্যাকচুয়ালি ফুলটা খুলছে। অর্থাৎ
দেখো বেশ কিছু উদ্ভিদের ক্ষেত্রে, যেমন দেখো কানশিরা বা আমরুল, এই ধরনের যে গাছগুলো হয়, এদের যখন ফুলগুলো তৈরি হয় তখন ফুলগুলো দেখো যে পরিণত অবস্থাতেও তারা কিন্তু ওই রকম ভাবে মুড়ে আছে এবং মাটির দিকেতে থাকে, যাতে মাটির বাইরের দিকে থাকলে অনেক সময় একটু পাপড়িটা খুলে গিয়ে হয়তো পলিনেশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে সেটাকে পুরোপুরি অ্যাভয়েড করার জন্য যেটা হয় সেটা হচ্ছে মাটির দিকেতে এরকম কুড়ি অবস্থায় ওরা থেকে যায়। এবার পরাগযোগ হওয়ার পর তখন আস্তে আস্তে ওদের ওপরের যে বৃতি দলমণ্ডলের যে অংশগুলো সেগুলো ধীরে ধীরে প্রস্ফুটিত হতে শুরু করে। এইটা হচ্ছে এদের বিশেষত্ব। আবার কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে, যেমন ধান, গম, এই উদ্ভিদগুলোর ক্ষেত্রে কুঁড়ি অবস্থায়, ফুলটা যখন কুঁড়ি অবস্থায় আছে তখনই এদের পরাগযোগ হয়ে যায়। মানে ফুলের অন্যান্য পার্টের তুলনায় দেখা যায় অ্যান্ড্রোইসিয়াম, গাইনোইসিয়াম তাড়াতাড়ি হওয়ার জন্য তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি অটোগ্যামি এই প্রপার্টিটা তাদের দেখতে পাওয়া যায় এবং তৈরি হওয়ার সাথে সাথে এরা দেখো পলিনেট করে নেয় এবং তারপর দেখা যায় যে ক্যালিক্স করোলা, বৃতি দলমণ্ডল যেগুলোকে বলছি, সেগুলো আস্তে আস্তে ম্যাচিওর হতে যাচ্ছে। তাহলে এটাও দেখো একটা অটোগ্যামি হওয়ার জন্য একটা বিশেষ কিছু বৈশিষ্ট্য এরা দেখাচ্ছে। সেকেন্ড যে প্রপার্টি, সেই প্রপার্টিটা হচ্ছে গেইটেনোগ্যামি। দেখো গেইটন কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে নেবার, অর্থাৎ কি, তাকে একটু আগে আমরা পড়লাম, গেইটেনোগ্যামি বলতে যেটা বোঝানো হয় যে কোনো সময় কোন একটা উদ্ভিদের কোন একটা ফুল রয়েছে, সেখান থেকে পোলেন গ্রেন বা পরাগরেণুটা সেটা অ্যাকচুয়ালি ওই উদ্ভিদেরই অন্য কোনো ফুলের ওপর গিয়ে পড়লে তখনই সেটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে গেইটেনোগ্যামি। বোঝা গেছে? সেই জিনিসটাকেই বলা হয় যেটা, সেটা হচ্ছে গেইটেনোগ্যামি। বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যেমন মটরের ক্ষেত্রে বা ভুট্টার ক্ষেত্রে, অথবা দেখো জবার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবার এখানে একটা বিশেষত্ব দেখো, জবা গাছ কিন্তু উভয় লিঙ্গ ফুল, এর কিন্তু পুংকেশর চক্র আছে, গর্ভকেশর চক্র আছে, কিন্তু যাতে অ্যাকচুয়ালি অটোগ্যামি প্রপার্টিটা না হয়, অর্থাৎ এই ফুলের পরাগরেণু এই ফুলের গর্ভমুণ্ডে যাতে না পড়ে, সেই জন্য কি হয় যে জবা ফুলের ক্ষেত্রে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র আলাদা আলাদা টাইমে ম্যাচিওর হয়। পুংকেশর চক্র যবে ম্যাচিওর করছে তার প্রায় দেখতে পাওয়া যায় 15 দিন বাদে গর্ভকেশর চক্র ম্যাচিওর করছে। তাহলে যখন এখানে পুংকেশর চক্র থেকে পরাগরেণু তৈরি হচ্ছে, তখন ওই ফুলটার গর্ভমুণ্ড যেটা বা গর্ভকেশর চক্র গাইনোইসিয়াম, সে কিন্তু ম্যাচিওরই হয়। তাহলে কখনোই কিন্তু অটোগ্যামি এই যে ঘটনাটা, এটা ঘটা সম্ভব হচ্ছে না। অথচ সেই টাইমে দেখা যাচ্ছে ওই গাছেরই অন্য কোনো ফুলের সেই সময় হয়তো গাইনোইসিয়াম ম্যাচিওর করছে। তাহলে একটা ফুল থেকে যখন পোলেন গ্রেন উঠে যাচ্ছে, তখন অন্য ফুলের অ্যাকচুয়ালি গাইনোইসিয়ামের উপরে গিয়ে সেটা পড়ছে, গর্ভকেশর চক্রের উপরে পড়ছে এবং পলিনেট করছে। তাহলে সেই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে গেইটেনোগ্যামি, অর্থাৎ একই উদ্ভিদের দুটো পৃথক ফুলের মধ্যে অ্যাকচুয়ালি পলিনেশন বা পরাগযোগ যেটা, সেটা ঘটছে। ক্লিয়ার? আর থার্ড যেটা দেখো অধিকতর গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্রস পলিনেশন। কেন অধিকতর গুরুত্বপূর্ণ? কারণ ক্রস পলিনেশনের ক্ষেত্রে দুটো আলাদা ইন্ডিভিজুয়াল আসছে, একটা উদ্ভিদ থেকে পোলেন গ্রেন সম্পূর্ণ অন্য একটা উদ্ভিদে যাচ্ছে। তাহলে ন্যাচারালি কি হবে, যখনই পোলেন গ্রেনটা একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদের দিকে চলে যাচ্ছে, তাহলে দুটো ভিন্ন বৈশিষ্ট্যের সংমিশ্রণ হচ্ছে, যার ফলে নতুন ভ্যারাইটি আসছে, নতুন উন্নত একটা উদ্ভিদ তৈরি হচ্ছে, যার বৈশিষ্ট্যটা দুজনকার থেকেই কিন্তু আলাদা। তবেই তো তারা এভলিউশনে টিকে থাকতে পারবে। নইলে একই ফুলের মধ্যে বা একই গাছের ভিন্ন ফুলের মধ্যে যদি পরাগযোগ হয়, সেক্ষেত্রে নতুন ভেরিয়েশন আসার চান্স কিন্তু খুব সামান্য। কিন্তু যদি দুটো উদ্ভিদ পৃথক হয়, সেক্ষেত্রে কিন্তু এভলিউশনের লিনিয়েজে সে কিন্তু অনেক বেশি সুবিধা পাবে এবং অনেক বেশি অ্যাডভান্স সেই উদ্ভিদটা হবে। তাহলে সেই কারণে দেখো ক্রস পলিনেশন হচ্ছে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কারণ ক্রস পলিনেশনে একটা জায়গা থেকে পোলেন গ্রেন অন্য একটা জায়গাতে অন্য একটা উদ্ভিদের মধ্যে সেটা যাচ্ছে, তাহলে সেটা বৈচিত্র্যতা বেশি আনছে। এবার ক্রস পলিনেশনের যে বৈশিষ্ট্যগুলো আছে, অর্থাৎ যে যে উদ্ভিদের মধ্যে ক্রস পলিনেশন দেখায় তারা কিছু বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী হয়। সেই অ্যাডাপ্টেশনগুলোর প্রথমেই আসছে যেটা, সেটা হচ্ছে ইউনিসেক্সুয়ালিটি। দেখবে কিছু উদ্ভিদ আছে যাদেরকে বলা হয় ডায়াসিয়াস প্ল্যান্ট, যাদেরকে বলা হয় দেখবে ভিন্নবাসী উদ্ভিদ, যেমন পেঁপের ক্ষেত্রে অথবা পটলের ক্ষেত্রে। এই উদ্ভিদগুলোর ক্ষেত্রে সবসময় মেল প্ল্যান্ট আর ফিমেল প্ল্যান্ট আলাদা হয়। তার মানে মেল প্ল্যান্টে শুধুমাত্র অ্যাকচুয়ালি পুরুষ ফুল তৈরি হয়, সেখান থেকে শুধুমাত্র পোলেন গ্রেন তৈরি হয়,
আর ফিমেল প্ল্যান্ট সম্পূর্ণ আলাদা হয়, সেখানেতে শুধুমাত্র অ্যাকচুয়ালি ডিম্বাণু সৃষ্টি হয়। তাহলে পলিনেশন হতে গেলে অবভিয়াসলি দেখো একটা প্ল্যান্ট থেকে পোলেন গ্রেন উড়ে অন্য প্ল্যান্টটাতে কিন্তু যেতেই হবে। তাহলে এই যে বিশেষত্বটা রয়েছে, তাহলে এটা দেখো অটোমেটিক্যালি উদ্ভিদটা ক্রস পলিনেশন ছাড়া সেলফ পলিনেশন হওয়ার কোনো চান্সই থাকছে না। তাহলে এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে সবসময় যেটা হবে দেখো সেটা হচ্ছে ক্রস পলিনেশন। তাহলে ক্রস পলিনেশনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি ইউনিসেক্সুয়ালিটি, প্রথম। সেকেন্ড, আর একটা খুব গুরুত্বপূর্ণ জবা। দেখো এর নামটা একটু আগে কিন্তু এলো। জবার ক্ষেত্রে দেখো আমি বললাম যে এদের উভয় লিঙ্গ ফুল, কিন্তু পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র, অ্যান্ড্রোইসিয়াম আর গাইনোইসিয়াম সেম টাইমে কখনো তারা ডেভেলপ করে না। সবসময় দেখা যায় যে অ্যান্ড্রোইসিয়াম জবে ম্যাচিওর হচ্ছে, পুংকেশর চক্র জবে ম্যাচিওর হচ্ছে, গর্ভকেশর চক্র প্রায় তার 15 দিন বাদে ম্যাচিওর হচ্ছে, তাই তো? তাহলে এই ধরনের ঘটনাগুলোর দুটো নাম দেওয়া হয়, একটা হচ্ছে প্রোটোঅ্যান্ড্রি, একটা হচ্ছে প্রোটোগাইনি। প্রোটো কথাটার অর্থ হচ্ছে আগে, অর্থাৎ কিছু ফুল আছে, যেমন দেখা যায় জবা গাছের ক্ষেত্রে বা রক্তদ্রবণের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এই উদ্ভিদগুলোর মধ্যেতে অ্যান্ড্রোইসিয়াম পুংকেশর চক্র আগে ডেভেলপ হয়, গর্ভকেশর চক্র তার অনেক পরে ডেভেলপ হয়, ঠিক আছে? ঠিক উল্টো ঘটনা কিছু উদ্ভিদের মধ্যে দেখতে পাওয়া যায়, যেমন দেখো বেগুনের ক্ষেত্রে বা চাঁপা ফুলের ক্ষেত্রে তাদের আবার ঘটনাটা উল্টো, তাদের গর্ভকেশর চক্র আগে ডেভেলপ হয়, তার বেশ কিছুদিন বাদে পুংকেশর চক্র ডেভেলপ হচ্ছে। তাহলে দেখো দুজনকার ডেভেলপমেন্টের টাইমটা আলাদা, তাহলে কখনোই কিন্তু তাদের মধ্যে দেখো স্বপরাগযোগ যে ঘটনাটা সেটা কিন্তু হচ্ছে না, তার বদলে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রস পলিনেশন। তাহলে সেলফ পলিনেশন হওয়ার চান্সটাকে অনেকটা কমিয়ে দিচ্ছে। এগুলো দেখো অবশ্যই ক্রস পলিনেশনকে অনেক বেশি এরা কিন্তু ইনডিউস করছে, তাই না? তাহলে এটাও দেখো যে ডাইকোগ্যামি, এটাও একটা বিশেষ বৈশিষ্ট্য। থার্ড, প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে সেলফ স্টেরিলিটি। কিছু কিছু উদ্ভিদ যেমন দেখবে রাসনা, যেটাকে আমরা অ্যাকচুয়ালি অর্কিড বলি, এপিফাইটিক প্ল্যান্ট, দেখবে অর্কিড অনেকের বাড়িতেই দেখবে লাগানো থাকে, খুব সুন্দর দেখতে হয় ফুলগুলোকে। এই অর্কিড জাতীয় যে উদ্ভিদ হয় তাদের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় যে এরা যাতে সেলফ পলিনেশন না হয় একটা বিশেষ অভিযোজন থাকে, এবং এই অভিযোজনটা কি বলা হয় যেটা, সেটা হচ্ছে সেলফ স্টেরিলিটি। কি সেটা হচ্ছে যে কোন একটা অর্কিডের থেকে পরাগরেণু যদি ওই ফুলেরই গর্ভমুণ্ডে গিয়ে পড়ে, তখন দেখা যায় যে ওই ফুলের পরাগরেণুটা অ্যাকচুয়ালি গর্ভমুণ্ডের মাথাতে যে জলীয় অংশটা আছে সেটাকে প্রচন্ড হারে শোষণ করে নেয়, যার জন্য গর্ভমুণ্ডটা শুকিয়ে যায়। তার কারণে দেখা যায় যে যে ফুল থেকে পরাগরেণু সৃষ্টি হচ্ছে সেই ফুলের গর্ভমুণ্ডের ওপরে যদি পরাগরেণুটা গিয়ে পড়ে, তাহলে আর কিন্তু সেখানে ফার্টিলাইজেশন হতে পারছে না, কারণ পরাগরেণু পড়লেই সেটা অ্যাকচুয়ালি গর্ভমুণ্ডটাকে নষ্ট করে দিচ্ছে। তাহলে যখনই দেখো সেটা স্টিগমার উপরে গিয়ে পড়বে, স্টিগমার উপরে যে জলীয় অংশ সেটা নষ্ট হয়ে যাওয়ার জন্য ফুলটা মরে যাচ্ছে, তার জন্য কখনোই দেখো স্বপরাগযোগ ঘটবে না, সবসময় যেটা হবে সেটা হচ্ছে ক্রস পলিনেশন। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ অ্যাডাপ্টেশন। আবার কিছু কিছু উদ্ভিদের মধ্যে আরো বিশেষত্ব দেখতে পাওয়া যায়, যেমন দেখো আমরুলের ক্ষেত্রে বা পানমরিচ উদ্ভিদের ক্ষেত্রে যেটা দেখা যায়, দেখবে আগের দিনের বৈশিষ্ট্য মেলালে এখানে কিছু পাবে। দেখবে বলেছিলাম যে অনেক সময় ফুলগুলোর ক্ষেত্রে তাদের যে ক্যালিক্স করোলা, বৃতি দলমণ্ডল, সেগুলো খোলা অবস্থায় থাকে, তারা একে অপরের সাথে অ্যাটাচ করে ফানেলের মতো স্ট্রাকচার তৈরি করে না। এই ছবিটা দেখলেই বুঝতে পারবে। তাহলে ওরা দেখো ফানেলের মতো স্ট্রাকচার তৈরি করার জন্য পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র, অ্যাকচুয়ালি অ্যান্ড্রোইসিয়াম, গাইনোইসিয়াম একে অপরের থেকে অনেকটা দূরে সরে গেছে। তাহলে যদি একে অপরের থেকে অনেকটা দূরে সরে যায়, তাহলে অটোমেটিক্যালি দেখো সেলফ পলিনেশন হওয়ার চান্সটাকে কিন্তু এটা অনেকটা কমিয়ে দিচ্ছে। তাহলে সেই কারণে এই ক্ষেত্রেও যেটা অ্যাকচুয়ালি হবে দেখো, সেটা ক্রস পলিনেশনকে এরা কিন্তু স্টিমুলেট করছে। তাহলে এটা একটা বিশেষত্ব। এটা ছাড়াও দেখো অ্যান্ড্রোইসিয়াম, গাইনোইসিয়াম, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্রকে আলাদা করে রাখার জন্য দেখবে আগের দিনই আমরা সেখানে পড়ছিলাম ঝুমকোলতা, দেখবে পুংকেশর চক্রের নিচেতে একটা স্টিকের মতো অংশ থাকে, তাই তো, যেটার নাম ছিল দেখবে পুংধর, যেটা বলা হতো। এবং সেটা থাকার জন্য অ্যাকচুয়ালি পুংকেশর চক্র, গর্ভকেশর চক্রকে বেশ কিছুটা ঠেলে উপরের দিকে তুলে দেয়, আর পুংকেশর চক্রগুলোকে সাইডের দিকে, অ্যান্ড্রোইসিয়ামগুলোকে সাইডের দিকে স্প্রেড করে দেয়,
তাহলে সাইডের দিকে স্প্রেড করে দেওয়ার জন্য অটোমেটিক্যালি দেখো যে স্টিগমা, গর্ভমুণ্ড আর অ্যান্থার যেটা পরাগধানী, যেখানে পরাগরেণুগুলো থাকে, তাদের মাঝের ডিস্টেন্সটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে। তাহলে তার জন্য এরা কিন্তু দেখো পলিনেশন বা পরাগযোগ এই ঘটনাটা দেখাচ্ছে। এবং এই জিনিসটা কি অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা হচ্ছে চ্যাসমোগ্যামি, মানে ক্লিস্টোগ্যামির বিপরীত একটা ঘটনা তুমি ধরে নিতে পারো চ্যাসমোগ্যামি। যে ক্লিস্টোগ্যামিতে অ্যাকচুয়ালি কি হয়, যে ফুলটা দেখবে মুড়ে থাকে, পরাগযোগ হওয়ার পর সেটা খুলছে। আর এখানেতে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, যে যাতে ক্রস পলিনেশন হতে পারে তার জন্য এই বিপরীত একটা ঘটনা দেখাচ্ছে। তার মানে কিছু উদ্ভিদের বৈশিষ্ট্যটা হচ্ছে স্বপরাগযোগ কেন্দ্রিক, কিছু জনাকার অভিযোজন হচ্ছে ক্রস পলিনেশন কেন্দ্রিক। পরে আরেকটা বৈশিষ্ট্য যেটা খুব গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় কোশ্চেন আসে, সেটা হচ্ছে হার্টোগ্যামি। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে কিছু স্পেশালাইজ স্ট্রাকচার তৈরি হয় স্বপরাগযোগকে আটকানোর জন্য। এক্ষেত্রে কি হয়, যে এমন একটা কোনো গঠন সৃষ্টি হচ্ছে যেটা স্বপরাগযোগকে বাধা দিচ্ছে। কিরকম, যেমন পলিনিয়া, যেমন আকন্দ গাছের ক্ষেত্রে একটা বিশেষত্ব দেখতে পাওয়া যায়, যে আমরা আগের দিনে দেখবে পড়ছিলাম যে পুংকেশর চক্র যেটা থাকছে, অ্যান্ড্রয়েসিয়াম, যেটা কাইনোসিয়াম নয়, অ্যান্ড্রয়েসিয়াম যেটা রয়েছে, সেই অ্যান্ড্রয়েসিয়ামের ভেতরেতে, ওপরেতে অ্যান্থার আছে যেটা পরাগধানী বলা হয়, তার ভেতরেতে পোলেন স্যাক, পরাগ থলি থাকে। জেনারেলি যখনই পোলেন গ্রেনগুলো ম্যাচিওর হয়, পোলেন স্যাকটা বাস্ট করে যায় এবং সেখান থেকে পোলেন গ্রেনসগুলো চারপাশে ছড়িয়ে পড়ে। কিন্তু কিছু ক্ষেত্রে, যেমন এই আকন্দর ক্ষেত্রে একটা বিশেষত্ব দেখতে পাওয়া যায়, এদের যে ব্যাগটা, পোলেন স্যাক যেটা, সেটা কিন্তু নষ্ট হয় না, সেটা ইনট্যাক্ট থেকে যায়। অর্থাৎ যখন অ্যাকচুয়ালি পোলেন গ্রেনগুলো পুরোপুরি ম্যাচিওর হয়ে গেল, তারপরেও এই ব্যাগ যেটা রয়েছে, ব্যাগটা কিন্তু ইনট্যাক্ট হয়ে আছে। এবং যখন কোনো সময় ওটা ম্যাচিওর হওয়ার পর যেহেতু ওটা বাস্ট করলো না, তাহলে কোনোভাবেই পোলেন গ্রেনগুলো চারপাশে ছড়িয়ে পড়ছে না। তাহলে ওটা দেখো কোনো ইনসেক্টের মাধ্যমে ওই ব্যাগটা, যখনই কোনো ইনসেক্ট ওর থেকে মধু খেতে যায়, তখন ইনট্যাক্ট কন্ডিশনের পায়েতে এইভাবে দেখো ওই পোলেন স্যাক যেগুলো আটকে যায়, এবং সেগুলোকে ওরা সেই ব্রিফ কেসে যেরকম ব্যাগের মধ্যে হাতল ধরে নিয়ে আসা হয়, ঠিক এখানেও দেখো ওখানেও একটা রকম হাতলের মতো রয়েছে, যেটাকে ধরে ওরা অন্য কোনো ফুলের কাছেতে নিয়ে যাচ্ছে। তাহলে দেখো এই ধরনের স্ট্রাকচারটা থাকার জন্য কখনোই কিন্তু এরা স্বপরাগযোগ দেখাবে না, সবসময় ইনসেক্টের মাধ্যমে ক্রস পলিনেশন দেখাবে। তাহলে এটাও কিন্তু একটা বিশেষত্ব। তো এই স্ট্রাকচারটা কি বলা হয় যেটা, সেটা হচ্ছে পলিনিয়া। অর্থাৎ পরাগরেণুটা তৈরির পর সেটা চারপাশে ছড়িয়ে পড়ছে না, একটা ব্যাগের মধ্যে সেটা ফিক্সড অবস্থায় সেটা কিন্তু থেকে যাচ্ছে, তাই তো? তাহলে এই জিনিসটাই বলা হচ্ছে। এবার দেখো পরে যেটা আমরা আসছি, সেটা হচ্ছে এজেন্টস অফ পলিনেশন। অর্থাৎ দেখো স্বপরাগযোগের জন্য বাহক আলাদা করে কিছু দরকার লাগে না, কারণ অটোগ্যামির ক্ষেত্রে ওই ফুল থেকেই পরাগরেণু ওই ফুলেরই গর্ভমুণ্ডে পড়ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অ্যান্থারের পজিশনটা উপরে হয়, আর অন্যদিকে গাইনোসিয়াম, গর্ভকেশর চক্রের স্টিগমা যেটা, সেটা নিচে থাকে। তাহলে পোলেন গ্রেন যখনই পড়ে তখন ডাইরেক্টলি সেখানে কিন্তু স্টিগমার উপরে এসে সেটা পড়ছে। আর অন্যদিকে গেইটেরোগ্যামির ক্ষেত্রে জেনারেলি কি হয়, মেল ফ্লাওয়ারগুলো উপরের দিকে থাকে, ফিমেল ফ্লাওয়ারগুলো নিচের দিকে থাকে। তাহলে ন্যাচারালি যখনই পোলেন গ্রেনগুলো পড়ে, তখন গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে ওটা নিচের দিকে নামছে, আর সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু পলিনেশন যেটা, সেটা হয়েছে। এবার যখন ক্রস পলিনেশন হয়, তখনই কিন্তু বিভিন্ন প্রকার বাহকের অ্যাকচুয়ালি দরকার পড়ে, যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পোলেন গ্রেনটা যাবে। এবার এই যে মাঝের যে এজেন্ট যেটা রয়েছে, সেটা দেখো কিছু অ্যাবায়োটিক এজেন্টস হতে পারে, যে নির্জীব বস্তু। যেমন দেখো কোনো সময় যদি বায়ুর মাধ্যমে পরাগযোগ হয়, তখন সেটাকে বলে অ্যানিমোফিলি। যদি কোনো সময় জলের মাধ্যমে হয়, তখন সেটাকে বলে হাইড্রোফিলি। যদি কোনো সময় দেখো বিভিন্ন বায়োটিক এজেন্ট কাজ করে, তখন সেটাকে বলে জুফিলি। এবার তার বিভিন্ন রকমের হয়, যেমন পতঙ্গ দিয়ে হলে এন্টোমোফিলি, যদি কোনো সময় শামুক দিয়ে হয় মেলাকোফিলি, যদি পাখি দিয়ে হয় অর্নিথোফিলি, যদি বাদুড় দিয়ে হয় তাহলে সেটাকে বলা হয় কাইরেপ্টোফিলি। এটা ছাড়াও দেখা যায় যে আরো বিভিন্ন রকম আলাদা আলাদা যে বাহকগুলো রয়েছে, তাদের জন্য আলাদা আলাদা কথা বলা হয়। কিন্তু পরবর্তী যেগুলো রয়েছে, এইগুলো খুব যে ইম্পর্টেন্ট তা কিন্তু নয়। তবে এখান থেকে একটা জিনিস একটু মনে রাখবে, সেটা হচ্ছে মানুষ যদি কোনো সময় পরাগযোগে সহায়তা করে, মানে যেটা দেখবে একটু আগে আমরা পড়ছিলাম যে হাইব্রিডাইজেশনের সময় যেটা করা হয়,
তখন সেই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে অ্যানথ্রোপোফিলি। ঠিক আছে, অ্যাকচুয়ালি অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে স্টাডি অফ হিউম্যানস, যখন মানুষকে নিয়ে পড়া হয় তখন সেই স্টাডিটাকে বলা হয় দেখবে অ্যানথ্রোপোলজি। তো সেই জন্য এটাকে বলছে যেটা অ্যানথ্রোপোফিলি, যখন মানুষ অ্যাকচুয়ালি পরাগযোগে সহায়তা করছে। এবার দেখো এই পরাগযোগের এক একটা ঘটনা সম্পর্কে আমরা পড়ব। সবার প্রথম যেটা আমরা পড়তে আসছি দেখো, সেটা হচ্ছে বায়ু পরাগী। অর্থাৎ কোনো সময় যদি পরাগযোগটা অ্যাকচুয়ালি বাতাসের মাধ্যমে হয়ে থাকে। এবার যদি আমরা সেটা খেয়াল করি তাহলে সবার মধ্যে দেখো, মানে সবার প্রথমে দেখো যে যে ফুলগুলোর মধ্যে অ্যাকচুয়ালি বায়ু পরাগী এই বৈশিষ্ট্যটা দেখায় তাদের কি কি বিশেষত্ব থাকে। দেখো যেহেতু অ্যাবায়োটিক কম্পোনেন্ট, সেই জন্য এদের যে পোলেন গ্রেন তৈরি হয় সেই পোলেন গ্রেনগুলো খুব হালকা হতে হয়, কারণ নইলে বাতাসে ভাসবে না। এবং এদের আকারটাও খুব ক্ষুদ্র হতে হয়, কারণ ক্ষুদ্র আকৃতির হলে তবেই কিন্তু সেটা বাতাসের মধ্যে অনেকটা ভেসে থাকতে পারে। আর একটা জিনিস যেটা, যেহেতু কোনো ইনসেক্টকে অ্যাট্রাক্ট করতে হচ্ছে না, সেই জন্য এদের ফুলগুলোর যে পেটালস পাপড়ি, তার দেখা যায় কোনো রং হয় না, সাদা রঙের হয়। পেটালসের আকারও খুব ক্ষুদ্র আকৃতির হয় এবং তার সাথে সাথে কোনো রকম ফুলের মধ্যে মধু বা কোনো মিষ্টি গন্ধ কিচ্ছু কিন্তু এখানে প্রয়োজন পড়ে না। বরঞ্চ যে ঘটনাটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এই ফুলগুলোর পেডিসেল মানে পুষ্পবৃন্ত, তার আকার অনেক বড় হয় যাতে ফুলটা অনেকটা বেশি হাওয়াতে মুভ করতে পারে। এটা ছাড়াও অ্যাকচুয়ালি গর্ভমুণ্ড এবং তার সাথে সাথে অ্যাকচুয়ালি পুংকেশর চক্র মানে অ্যান্ড্রোইসিয়াম গাইনোইসিয়াম, এদেরও কিন্তু লেন্থ গুলো অনেকটা বড় হয় যাতে ওরা অনেকটা বাইরে অবধি থাকতে পারে। এবং তার সাথে সাথে গাইনোইসিয়াম যেটা রয়েছে গর্ভকেশর চক্র, তার মাথার যে স্টিগমা যেটা গর্ভমুণ্ড যেটা বলে, সেইটা এরকম রোঁয়ার মতো আকৃতি যুক্ত হয়ে থাকে। এবং তার সাথে সাথে যে সেখানে স্টিকি আকৃতির গঠন থাকে, স্টিকি গঠন থাকার জন্য, স্টিকি কিছু সিক্রিশন ওখানে থাকার জন্য, এরকম একটা বিশেষ স্ট্রাকচারের অধিকারী হওয়ার জন্য কি হয়, যখনই বাতাস দিয়ে পরাগরেণুগুলো আসে এই স্টিগমার মধ্যেতে এগুলো কিন্তু অ্যাটাচমেন্ট হয়ে যাওয়ার চান্স যেটা, সেটা অনেকটা বেড়ে যায়। তাহলে এইরকম বিশেষত্ব দেখায়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই যখনই এই ধরনের উদ্ভিদগুলোর যখন পরাগযোগ হতে যায়, তখন যে মুহূর্তে দেখতে পাওয়া যায় যে যেটা পোলেন গ্রেনগুলো ম্যাচিওর হয়, তখন অ্যান্থারগুলোকে বাস্ট করে ওরা অ্যাকচুয়ালি বেরিয়ে যায়। তাহলে অ্যান্থারগুলোকে যখনই বাস্ট করে বেরোচ্ছে, তাহলে তখন দেখা যায় যে সেখানেতে ওই পোলেন গ্রেনগুলো বাতাসের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ছে এবং এই শব্দটা তৈরি হওয়ার জন্য একটা ভাইব্রেশন হয়, যার জন্য পরাগরেণুগুলোকে অনেকটা দূর অবধি ঠেলে দেয়। এবং এই ঘটনাটাই বা এই জিনিসটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে গান পাউডার। তো এই রকম কিছু বিশেষত্ব এখানে দেখতে পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে বায়ু পরাগী ফুল। সেকেন্ড হচ্ছে জল পরাগী ফুল, যেগুলো জলজ উদ্ভিদ, তাদের জলের মাধ্যমে পরাগযোগ হয়। এই ক্ষেত্রেও দেখো কিছু সিমিলারিটি কিন্তু আছে, যেহেতু কোনো ইনসেক্টকে অ্যাট্রাক্ট করতে হয় না, সেই জন্য ফুলগুলোর আলাদা করে কোনো কালার থাকে না, কোনো গন্ধ থাকে না, কোনো মধু রাখার দরকার পড়ে না। এবং এই ফুলগুলোর ক্ষেত্রেও অ্যাকচুয়ালি যে পেটালস বা সেপালস, বৃতি বা দলমণ্ডল, তার আকৃতি কিন্তু অনেক ক্ষুদ্র হয়। এবার যেরকম ভাবে এরা পরাগযোগ দেখায়, যেমন হাইড্রিলা বা ভ্যালিসনারিয়া কিরকম দেখায়, ধরো এদের মেল প্ল্যান্ট আর ফিমেল প্ল্যান্ট দুটো কিন্তু আলাদা হয়, সবসময় মেল প্ল্যান্ট ফিমেল প্ল্যান্ট আলাদা। এবার যখনই মেল প্ল্যান্ট যেগুলো রয়েছে তাদের অ্যাকচুয়ালি দেখো ফুল যেগুলো সেগুলো রয়েছে কোথায়, মেল ফ্লাওয়ার গুলো নিচের দিকে। এবার মেল ফ্লাওয়ার গুলো থেকে যখনই পোলেন গ্রেন গুলো তৈরি হচ্ছে, সেগুলো মেল ফ্লাওয়ারটাকে বাস করে বেরিয়ে আসে এবং সেগুলো আস্তে আস্তে পোলেন গ্রেন গুলো এসে জলের ওপরেতে ভাসে। এবার এই হালকা পোলেন গ্রেন গুলো যখন জলের উপরে ভাসছে, তখন ফিমেল ফ্লাওয়ার যেটা রয়েছে, ফিমেল ফ্লাওয়ারের দেখো যেটা পেডিসেল পুষ্পবৃন্ত যেটা, সেটা পেঁচানো স্প্রিং এর মতো। এরা একটা কেমোট্যাকটিক মুভমেন্ট দেখায় পোলেন গ্রেনের প্রতি, এবং এই স্প্রিং এর মতো গঠনটা আস্তে 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 খুলে যায়, যার জন্য ফুলটা ধীরে 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 উপরে উঠে আসে। এবং উপরে উঠে আসার পর এটা পোলেন গ্রেনের সাথে অ্যাকচুয়ালি এটা অ্যাটাচড হয়। অ্যাটাচড হওয়ার পর যখনই ফার্টিলাইজেশন হয়ে যায়, আবার পেডিসেল যেটা রয়েছে সেটা পেঁচিয়ে যায়। সেই পুষ্পবৃন্তটা পেঁচিয়ে যাওয়ার জন্য ফুলটা ধীরে 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 আবার নিচের দিকেতে নেমে চলে আসে। তাহলে এইরকম একটা বিশেষত্ব দেখায়। এবং এখানে দেখো ছবি দেখানো হয়েছে যে পোলেন গ্রেন গুলো হালকা বলে জলের মধ্যে এইভাবে ভাসে। আর ফিমেল ফ্লাওয়ার যেটা রয়েছে
তার একদম মাথার উপরের অংশটা দেখো স্টিকি এবং রোঁয়ার মতো, যাতে পোলেন গ্রেনের সাথে ওগুলো অ্যাটাচ হতে পারে। তাহলে এইরকম বিশেষত্ব দেখায়। এবার কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে পোলেন গ্রেন যেটা তৈরি হয় সেটা হালকা বলে জলের ওপরে ভেসে যায়। আবার কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে ফিমেল ফ্লাওয়ারগুলো নিচের দিকে থাকে, তার জন্য যখন পোলেন গ্রেনগুলো নিচের দিকেতে জলের মধ্যে নামে, তার ওয়েটটা বেশি হওয়ার জন্য যখন নিচের দিকে নামে, সেখানেও অনেক সময় ফার্টিলাইজেশন হয়। জলের ওপরের দিকে যদি হয় তখন সেক্ষেত্রে দেখো ওটাকে বলা হয় এপিহাইড্রোফাইট, মানে এপিহাইড্রোফাইট। আর অন্যদিকে যদি দেখা যায় যে সেটা নিচেতে হয়, দেখবে তখন সেখানে এপির বদলে হাইপো বলা হচ্ছে এবং বলা হচ্ছে হাইপোহাইড্রোফিলি। তাহলে এপিহাইড্রোফিলি আর দেখো হাইপোহাইড্রোফিলি, মানে জলের উপরের দিকে পরাগযোগ সম্পন্ন হচ্ছে আর জলের নিচের দিকেতে অ্যাকচুয়ালি পরাগযোগ সম্পন্ন হচ্ছে। তাহলে এইগুলো সমস্ত দেখো নির্জীব বস্তু দিয়ে যে পরাগযোগ সম্পন্ন হচ্ছে সেই ঘটনা। এবার আমরা আসছি যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পতঙ্গের মাধ্যমে যখন পরাগযোগ সম্পন্ন হচ্ছে। এবার সবার প্রথম যেটা আসছে দেখো এন্টামোফিলি, যেটা ইনসেক্টের মাধ্যমে পলিনেশন হয়। এই ধরনের ফুলগুলো যেটা থাকে, সেই ফুলগুলো দেখবে প্রচুর ব্রাইট কালার হয়, প্রচন্ড ব্রাইট কালার হয়, যাতে ইনসেক্টকে অ্যাট্রাক্ট করে। ফুলগুলোর মধ্যে খুব সুন্দর গন্ধ থাকে বা সেখানেতে প্রচুর পরিমাণে মধু থাকে, যার লোভেতেই পতঙ্গগুলো কিন্তু অ্যাকচুয়ালি আসে। এবং যখনই তারা আসছে, পোলেন গ্রেনগুলো এদের ডানায় বা পায়ে এই যে রোঁয়ার মতো যে অংশগুলো আছে সেগুলোর গায়েতে আটকে যায়। এবং আগের ছবিতে দেখেছো যে পোলেন গ্রেন পরাগরেণু যেটা হয়, উপর প্রাচীরটা কিন্তু স্মুথ নয়, এবড়ো খেবড়ো মতো হয়। তাহলে অটোমেটিক্যালি ওর গায়েতে ওটা অ্যাটাচ করে যায় এবং ও যখন অন্য জায়গায় যায় তখন সেখানে থেকে কিন্তু ওই পরাগরেণুটা অন্য ফুলেতে পড়ছে। এবং সবসময় এন্টেমোফিলি ফুলের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, তাদের পাপড়ি যেগুলো থাকে সেগুলো মোটামুটি অ্যাকচুয়ালি যে বৃদ্ধি যেটা রয়েছে তার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মোটামুটি থাকে, যাতে কি হয় ইনসেক্ট ওর ওপরে এসে বসার মতো জায়গা পায়। কারণ ফানেলের মতো স্ট্রাকচার হলে সেখানে কিন্তু ওইভাবে পতঙ্গটা ভেতরে প্রবেশ করাটা মুশকিল। যদিও এখানে একটা বসার মতো জায়গা পায় তাহলে অটোমেটিক্যালি পলিনেশনে সেটা অনেক বেশি হেল্প হয়। এই হচ্ছে সেকেন্ড যেটা রয়েছে দেখো, সেটা হচ্ছে অর্নিথোফিলি। অর্নিথোফিলি মানে হচ্ছে যখন কোনো সময় অ্যাকচুয়ালি পাখির মাধ্যমে পরাগযোগটা সম্পন্ন হচ্ছে। এবার বিভিন্ন উদ্ভিদ যেমন দেখবে আমরা অ্যাকচুয়ালি শিমুল বা পলাশ, এই যে ফুলগুলো হয় সেগুলো সমস্তই পাখির মাধ্যমে পরাগযোগ হয়। অর্নিথোফিলির ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ফুলগুলো অনেক আকারে বড় হয় এবং যাতে আরো ভালোভাবে দেখা যায়, দেখবে যে পলাশ শিমুল ফুল যখন হয় তখন গাছের ম্যাক্সিমাম পাতাই ঝরে পড়ে যায়, যার জন্য ফুলগুলোকে অনেক দূর থেকে দেখা যায় এবং খুব ব্রাইট কালারের হয় এবং অনেকটা বড় হয়। এবং তার সাথে সাথে ওই ফুলগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মধু থাকে এবং ফুলগুলোর স্ট্রাকচারটা এমন হয় যে পাখিরা যাতে তাদের ঠোঁট যেটা রয়েছে সেটাকে ওই ফুলের ভেতর দিয়ে সেখান থেকে অ্যাকচুয়ালি নেকটার বা মধু যেটা রয়েছে সেটাকে কালেক্ট করতে পারে। তাহলে সেই রকম একটা স্ট্রাকচার ফানেলের মতো গঠন বিশেষত্ব এদের মধ্যে দেখায়, যাতে ওরা ওই পলিনেশন করাতে হেল্প করে। এবং যখনই ওরা যায় ওদের ডানার পালকের গায়েতে ওই পোলেন গ্রেনগুলো সব আটকে যায়। এবার সে যখন অন্য কোনো ফুলেতে যাচ্ছে তখন সেখানে সে কিন্তু পলিনেশনে হেল্প করছে। ঠিক অন্যদিকে দেখো ম্যালাকোফিলি, যখন কোনো সময় কোনো কম্বোজ শ্রেণীর প্রাণী, মেনলি মোলাস্কা, মেনলি হচ্ছে শামুক, যখন পলিনেশনে হেল্প করে তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় কি ম্যালাকোফিলি। যেমন কচু, মানকচু, এই উদ্ভিদগুলোর ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। এবং এই কচু মানকচু যে উদ্ভিদের যে ফুলগুলো হয় তার যে বৃতি দলমণ্ডল, সেই বৃতি দলমণ্ডলটা খুব পুষ্টিকর এবং সেটাকে খাওয়ার জন্যই অ্যাকচুয়ালি শামুকরা যায়। এবং যখনই ওরা যায়, ওটা খেতে যায়, তখনই ওরাই কিন্তু পলিনেশনে হেল্প করে। এবার দেখবে যে কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে বৃতি দলমণ্ডল আমরাও কিন্তু খাবার হিসেবে খাই। যেমন কুমড়োর ক্ষেত্রে ফুল, তার বৃতি দলমণ্ডল পুষ্টিকর বলে সেটাকে দেখো আমরা খাচ্ছি। সজনে ফুলের ক্ষেত্রেও সেটা আমরা খাচ্ছি। বা যখন আমরা দেখবে কলা গাছের ক্ষেত্রে মোচা যেটা আমরা খাই সেটাও কিন্তু বৃতি দলমণ্ডল অংশটাই আমরা খাই, আর পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র অংশগুলোকে ভেঙে ফেলে দেওয়া। তাহলে সেগুলো সবই দেখো, তার মানে উদ্ভিদের ক্ষেত্রে বৃতি দলমণ্ডল সেটা অনেক উদ্ভিদের ক্ষেত্রেই কিন্তু প্রচুর পরিমাণে সেখানে পুষ্টিদ্রব্য থাকায় সেটা খাদ্য হিসেবে অনেক ক্ষেত্রেই ব্যবহার করা। অন্যদিকে আরেকটা দেখো, সেটা হচ্ছে কাইরেপ্টেরোফিলি, মানে হচ্ছে বাদুড় যেটা। এবার বাদুড় এরা নিশাচর
নিশাচর হতে গেলে তাদের দেখো একটা সাধারণ ব্যাপার আছে, যেহেতু সেই সময় আলো থাকে না, তা সেই কারণে ফুলের বর্ণ যে খুব ব্রাইট হতে হবে তা কিন্তু না। তাহলে অ্যাকচুয়ালি বাদুরকে যদি অ্যাট্রাক্ট করতে হয় তাহলে কিন্তু বর্ণ দিয়ে অ্যাট্রাক্ট করা যাবে না, তাকে অ্যাট্রাক্ট করতে হবে গন্ধ দিয়ে। সেই জন্য কাইরেপ্টেরোফিলি যে অ্যাকচুয়ালি উদ্ভিদগুলো হয় তাদের ফুলের দেখা যায় যে খুব সুন্দর গন্ধ বেরোয় এবং খুব স্ট্রং স্মেল। যেমন দেখা যায় যে অ্যাকচুয়ালি কদম আমরা জানি খুব একটা গন্ধ ছাড়ে রাত্রেবেলার দিকে, দেখবে সারাদিনই ছাড়ে, কিন্তু দেখবে রাত্রেবেলায় গন্ধটা আরো বেশি স্ট্রং লাগে এবং সেখানেতে ওই গন্ধটা তাকে কিন্তু অ্যাট্রাক্ট করছে এবং ওই ফুলের মধ্যে প্রচুর পরিমাণে মধু থাকে, যে মধুগুলো অ্যাকচুয়ালি বাদুরকে অ্যাট্রাক্ট করে এবং সে যখনই ওগুলো খাবার লোভে আসে, এই যে ছবিটা দেখলেই বুঝতে পারছো, দেখো এদের গায়ের যে লোম থাকে, এরা যেহেতু ম্যামেলিয়া, ঠিক আছে, এরা হচ্ছে ম্যামেল, স্তন্যপায়ী প্রাণী। এবং অনেক সময় একটা কোশ্চেন দেওয়া হয় যে একটা স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ দাও যে পলিনেশনে হেল্প করে, তাহলে সেটা কে হবে? সেটা কিন্তু বাদুড়। তাহলে তাদের গায়েতে দেখো পোলেন গ্রেনগুলো সমস্ত আটকে আছে, তাহলে এই যখন অন্য কোনো ফুলের মধ্যে যাবে তাহলে ন্যাচারালি দেখো তারাই কিন্তু পরাগযোগে। আর শেষ জিনিস যেটা দেখো একটু আগেই বললাম যে কোনো সময় যদি হিউম্যান মানুষ যদি কোনো সময় পলিনেশনে হেল্প করে থাকে তখন সেই ঘটনাটাকে বলা হয় অ্যাকচুয়ালি কি অ্যানথ্রোপোফিলি। কারণ দেখো মানুষ কিসের জন্য করে? কারণ এখন দেখবে হাইব্রিড উদ্ভিদ, যে ভিন্ন বৈশিষ্ট্যের উদ্ভিদ তৈরি করা, নিজের পছন্দ মতো উদ্ভিদ তৈরি করা, এটাই কিন্তু এখনকার একটা অন্যতম গুরুত্বপূর্ণ চাষের পদ্ধতি হয়ে গেছে। তাহলে তার জন্যই মানুষকে তার নিজের ইচ্ছা মতো গাছের মধ্যে পরাগযোগ ঘটাতে হয়। তো সেই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে অ্যানথ্রোপোফিলি। ঠিক আছে, বেশ এখানটা অবধি দেখো প্রথম ইন্ট্রোডাকশন যে অংশটা রয়েছে সেই অংশটা আমরা পড়লাম। এর পরবর্তী অংশ যেগুলো রয়েছে সেটা হচ্ছে পুংকেশর চক্র, গর্ভকেশর চক্রের গঠন এবং তারা কিভাবে অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশন করছে, ডবল ফার্টিলাইজেশন প্রসেসটা, সেটা আমরা পড়তে শুরু করবো। তাহলে সেটার জন্য আবার নেক্সট ভিডিওর জন্য